প্রতিদিন আম আনা হচ্ছে আর আমগুলোকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখছি। আম ভিজিয়ে রাখলে নাকি পানসে হয়ে যায়, আমের গুণাগুণ নষ্ট হয়ে যায়, কিন্তু ভিজিয়ে না রাখলে নাকি কেমিক্যাল থাকে, কেমিক্যাল সহকারে আমগুলো খেতে হয়। কোনটা যে করব কোনটা করব না বা ডিসিশন নিচ্ছি আবার নিচ্ছি না, পানিতে ভিজিয়ে রাখছি আবার তাড়াহুড়ো করে পানি থেকে উঠিয়ে ফেলছি। এই মনে হচ্ছে যেন পানসে হয়ে যাচ্ছে, এই মনে হয়ে যাচ্ছে আবার কেমিক্যাল আছে। তো দুটোকে মিলেই হচ্ছে আম, তারপরেও খেতে হবে। বারবার রাজশাহী থেকে আম আনা সো টাফ। তো এখন হচ্ছে রিসেন্টলি রূপালি আমটা বেশি পাওয়া যাচ্ছে, রূপালি আমটি খাওয়া হচ্ছে। ওদিকে হচ্ছে তরকারি আনিয়েছিলাম, তো ওগুলোকে বুঝিয়ে দিয়ে আসছি কাটার জন্য। এদিকে হচ্ছে সোফার কভারগুলো একটু ময়লা হয়েছে মনে হয়েছিল, তাই হচ্ছে একদম মেঘলা একটা ওয়েদার, তার মাঝে হচ্ছে দিয়ে আগে ছিল পিঙ্ক কালারেরটা আর এখন হচ্ছে আকাশি কালারেরটা ইউজ করছি। আর আমার সোফার কভারগুলো হচ্ছে এই, বা সোফার ডিজাইনটা হচ্ছে এই। অনেকেই বলেন যে আপু কভার তো দিয়ে রাখলেন, সোফাটা ভালো লাগছে না, সৌন্দর্য নষ্ট হচ্ছে। আমারও সত্যি বলতে বিশ্বাস করেন, প্রমিস আপনাদের সাথে আমিও করছি, আরও ভালো লাগছে না, কিন্তু আমি নিরুপায়। আমার বাসায় এত এত গেস্ট থাকে আর এত এত গেস্টের আড্ডা আমার এই টিভি রুমে। সবাই ওই টিভি রুমটাকে হয়তো শুয়ে বসে পা উঠিয়ে তারপরে টিভি দেখে গল্প করে চা খাই, সব আমার এই রুমটার মাঝে। তো এই রুমটার যে সোফার সেটগুলো আপনার ভাই অর্ডার করেছিল, এগুলা একদম ফিক্সড সোফার কভার। দেন যে আমি 1 সপ্তাহ বা 15 দিন পর পর বা 1 মাস পর পর একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে রাখবো, এটা এই ধরনের অপশন নাই। তাই বাধ্য হয়ে দিচ্ছি। আমার কাছেও খারাপ লাগছে, দেখতে ভালো লাগছে না, অড লাগছে দেখতে। মানে আসলে যে জিনিসটা সুন্দরের জন্য আনা, সেই জিনিসটাকে যদি ঢেকে রাখা হয়, আর যেহেতু আমি ব্লগ শেয়ার করছি, ওখানে ঢাকা একটা সোফা দেখতেও ভালো লাগছে না, কিন্তু আমি নিরুপায় হয়ে দিতে হচ্ছে। আপনাদের কাছে শেয়ারও করলাম মনের অনুভূতিটাও, আমি আপনাদের কাছে কষ্টের কথাও বলেন আর মন খারাপের কথা বলেন, কিছু করার নাই বিধেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তবে সেফ থাকা, মেহমান আসলে যখন দেখি যে কোনো ভালো একজন মেহমান আসবেন বা যারা কখনো আসেন নাই, তাদের জন্য হচ্ছে তখন তাড়াহুড়ো করে সোফার কভারগুলো খুলে ফেলে ন্যাচারালটাই রেখে তারপরে তাদেরকে বাসায় ফেরা। তো এদিকে হচ্ছে দুপুরের জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। প্রতিনিয়ত রান্না করছি, কত রান্না যে ডেলি আমার করতে হচ্ছে, এমন কোনো দিন নেই যে একটা দিন আমি রেস্টে আছি। অনেকগুলো মাংস ভিজিয়ে রাখলাম, মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানিতে এপাশ ওপাশ দুটো বেসিন ইউজ করছি। অনেকে বেসিনে সব কিছু ধোয়া নিয়ে প্রায় কমপ্লেন করেন, আপু প্লিজ বেসিনে জীবাণু থাকে। আপু আমি ভিমবার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গরম পানি দিয়ে আবার হচ্ছে বেসিনটাকে পরিষ্কার করে দেন হচ্ছে আমি ধোয়ার কাজে ইউজ করি। তো এখন আসলে কতবার পাতিলে ইউজ করা যায়, যেহেতু অল্প স্বল্প হলে পারা যায় অনেক কাজ, কিন্তু বেশি বেশি ভারী কাজের মাঝে অনেক কিছু হয়তো পারি না। আপনারা হয়তো বুঝেন না, যারা আমার মতো এই অবস্থায় আছেন, পুরো বড় একটা ফ্যামিলিতে আছেন, পরিবারে আছেন, বেশি বেশি রান্না করা লাগছে, তারা হয়তো বা জানেন যে কতটা কাজ গোছানোর পর একটা রান্না করা হয়, কতটা স্যাক্রিফাইসের পর, কতটা পরিশ্রমের পর একটা কাজকে গুছিয়ে নেওয়া হয়। তো এই তো কথায় কথায় রান্না বসিয়ে দিলাম। লাউ রান্না বসিয়ে দিয়েছি এক চুলায়, আরেক চুলায় আরেকটা রান্না বসিয়ে দিয়েছি। লাউ রান্নাটা মাঝে মাঝে করা হয়, মাঝে মাঝে করা হয় না। একদম কচি লাউ পাইলে অবশ্য বাজার থেকে প্রতিনিয়ত আনা হয়। সকালে তো একবার হলো বাজারে পাঠাতে হয়, সেটা হয়তো বা কাঁচামরিচ লাগে, নয়তো লেবু লাগে, নয়তো ধনিয়া পাতা লাগে, নয়তো একটা তরকারি শর্ট পড়ে। এমন কোনো দিন নেই যে আমি কাঁচা বাজার করিনি, কারণ যেহেতু লোকজন আছে আমাকে করতে হচ্ছে। তো এদিকে হচ্ছে মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বারবার ধুয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না ফ্রেশ পানি না আসছে ততক্ষণ পর্যন্ত নিজ হাতে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে রান্নার জন্য রেডি করব। তার আগে হচ্ছে ঝাঁপিতে রেখে পানিগুলো ছড়িয়ে, যে কোনো মাংস রান্না করলে মাংস থেকে আবার কষানোর পর এক্সট্রা একটা পানি বের হয়, এই পানিটা একদম কম বের হবে। তাড়াতাড়ি আপনি পানিটা শুকিয়ে যাওয়ার পর আপনি আবার হচ্ছে নতুন পানি দিয়ে রান্না করতে পারবেন। তো মাংসগুলোকে গুছিয়ে নিচ্ছি, মাংসগুলোকে ধুয়ে ভালোভাবে ফ্রেশ করে দেন হচ্ছে ঝাঁপিতে নিচ্ছি। ঝাঁপিতে হচ্ছে 20 থেকে 30 মিনিট পর্যন্ত হচ্ছে আমি ঝাঁপিতে রাখবো পানিটা ঝরিয়ে যাওয়ার জন্য। এটা প্রত্যেক মাংসের ক্ষেত্রে করি, মাছের ক্ষেত্রেও করি। তবে কিছু কিছু মাছ আমি পানিতে ভিজিয়ে রাখি, 10 মিনিট আগে যদি রান্না করি 10 মিনিট পরও হলো আমি পানিতে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে মাছটা ইউজ করি, মাছের রক্তটা বের হয়ে যাওয়ার জন্য যতক্ষণ পানিতে থাকে। আর এই মাংসটা হচ্ছে পানি সহকারে রান্না করলে অনেকগুলো পানি বের হয়ে যায়, সেটা কষিয়ে রান্না করি আর হচ্ছে হাতে মেখে রান্না করি। তো এই তো মাংসগুলোকে এভাবে হচ্ছে ঝাঁপিতে রেখে দেন হচ্ছে মাংসর পানি যাতে শুকিয়ে যায় সেজন্য এই কাজটা করা। আর মশলা কষিয়ে নিলাম, মশলাটার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি আরও আগে, দেন হচ্ছে শুধু মাংসটা ধোয়া হতে আমার একটু টাইম লেগেছে, তাই মাংসের জন্য ওয়েট করছি। এদিকে হচ্ছে পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিদিনই ছোটো ছোটো করে আপনাদের সাথে প্রত্যেকটা রুম শেয়ার করি, তারপরে সবাই আমাকে স্ক্রিনশট দেন, আপু এটা কোথায় থেকে নিয়েছেন, এটা কোথায় থেকে নেওয়া হয়েছে, এটা কোন মার্কেট থেকে নিয়েছেন, এটা কোন পেজ থেকে নিয়েছেন। আপু
অনেক সময় ওই যে বললাম না, ফুটপাতে পছন্দ হলে আমি ফুটপাত থেকেও কিনে ফেলি। আবার হচ্ছে কোনো মার্কেটে গেলাম, চোখে পড়লো, দেখেছি, ভালো লেগেছে, কিনে ফেলি। এই জন্য আমি কোনো ফিক্সড করে মনে থাকে না শিওরভাবে যে বলা। যেমন পেজ থেকে নিই, অনেক সময় অনেক আগে নিয়েছি, অনেক পরে আপনাদেরকে যখন স্ক্রিনশট আপনাদের পাই তখন আপনাদের স্ক্রিনশটের আনসার আমি দিতে পারি না। তো সেজন্য মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপু বা ভাইয়া যারাই আমাকে স্ক্রিনশট দিচ্ছেন ইনবক্সে, কমেন্টসে, তা আমি আনসার দিতে পারি না, রিপ্লাই দিতে পারি না, চুপ হয়ে তাকিয়ে থাকি কমেন্টসের দিকে, কি লিখবো, কি আনসার দিব, হয়তো বা আমাকে ভুল বুঝবেন। তো সেই জন্য আমি একদম ব্লগের মাধ্যমে সবার কাছে সরি বলে নিচ্ছি যারা স্ক্রিনশট দিচ্ছেন ইনবক্সে বা কমেন্টসে। তো সেটা আসলে আমি যতটুকু পারি আমি শেয়ার করার চেষ্টা করব, যতটুকু আমি আপনাদেরকে আনসার দিতে পারি যে কোথা থেকে কী কিনেছিলাম। তো একটু একটু করে পুরো বাসাটা গুছিয়ে তারপরে ওরা হচ্ছে সব ফ্রেশ করে নিচ্ছে। এদিকে হচ্ছে আমি তো রান্নাঘরের কাজে একটু বিজি ছিলাম, আর এদিকে হচ্ছে ওরা রান্নাঘরের বাইরের কাজগুলো কমপ্লিট করছিল। মাংসর মশলাটা কষিয়েছি অনেক আগে, তারপরে এখন হচ্ছে পানি ঝরিয়ে যাওয়ার জন্য যেহেতু এতক্ষণ ওয়েট করেছি, একটু ঘুরে ফিরে রান্নাঘরটা দেখালাম, সরি পুরো ঘরটাকে আপনাদেরকে দেখালাম। তো এখন হচ্ছে রান্নাঘরে চলে এসে এখন হচ্ছে চুলার জালটাকে একটু বাড়িয়ে দিলাম। মশলাটা যখন গরম হবে তখন হচ্ছে মাংসগুলোকে দিয়ে আমি হচ্ছে তারপরে হচ্ছে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে একদম মশলা কষিয়ে মাংস বসিয়ে দিচ্ছি, হাতে মেখে আর মাংস বসাচ্ছি না, সময়ও নাই, মনে হয় না বেরেস্তা ভাজি করা দেওয়ার মতো এতটুকু টাইম আছে। মাংসটা দেরিতে ভিজিয়েছি, দেরিতে ভিজছে, আবার ধুতেও কিন্তু আমাদের লেট হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে মাংসগুলোকে ভালোভাবে মশলা কষিয়েই আজকে হচ্ছে মাংসটা বসিয়ে দিলাম, তারপর ঢেকে দিলাম। এখন হচ্ছে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি যেগুলো লাগবে না, মরিচের পট, হলুদের পট বা হচ্ছে মশলার পট যেগুলো রাখবে না, সেগুলো হচ্ছে আমি ডান পাশে আমার বেসিনে দিয়ে দিলাম। আর হচ্ছে আমি এখন সবার জন্য আম কাটবো। আমটা হচ্ছে সকালেই এনেছিল, আজকে এই 9টা-10টার দিকে আমগুলো আনার পর ধুয়ে পরিষ্কার করে ব্লগ শুরু করলাম। আর এখন হচ্ছে 12টা থেকে 1টা বাজবে। একটু আম কেটে দিচ্ছি, বাচ্চারা সবগুলা টিভি দেখতেছে, আবার হচ্ছে কেউ স্কুলে আছে, কলেজে আছে, আপনার ভাই বাসায় আছে, মেহমান আছে। তো সবার জন্য হচ্ছে কিছু কেটে নিচ্ছি, সাথে স্পিনদের জন্য কাটছি। তো একটু ওইদিকে হচ্ছে এক চুলের মাংস আর এক চুলের লাউ রান্না বসিয়ে দিয়ে হচ্ছে আমগুলো কাটাকাটি করছি। আমগুলো আসলেই সুন্দর। ওই যে আমি যে একটা কথা বললাম শুরুতে যে ভিজিয়ে রাখলে বলতেছে পানসে ভাব হয়ে যায়, এক আপু লিখলেন আপু আমকে এতক্ষণ ভিজিয়ে রাখলে আম পানসে ভাব হয়ে যায়। আরেকজন লিখছে আপু কেমিক্যাল সহকারে যেহেতু আমগুলো থাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, কোনটা করবো অবশ্যই জানাবেন। তো এদিকে আমগুলো কেটে নিচ্ছি, আমগুলো উপরে চামড়াটা ফেলে দিয়ে রূপালি আম, একদম বড় বড় আম, এই আমগুলো খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, তবে এর চেয়ে ছোটো আম হলে আর ভালো লাগে না। তো আমি একবার কুচি কুচি করতে চেয়েছিলাম, আবার এতক্ষণ টাইম নিয়ে বিধায় আবার দুভাগ এপাশ ওপাশ কেটে 2 পিস মাঝখানে হচ্ছে এক পাশ করছি। আম শেষ হয়ে যাবে বা এই সিজনে আম লাস্ট চলতেছে, বা তারপরে হয়তো বা ফজলি আম আসবে। ফজলি আম অলরেডি বাজারে চলে এসেছে, দেখলাম যে কয়েকটা দোকানে বা চোখের সামনে ফজলি আমে পড়তেছে, রূপালি আমের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। আসলে আগে একটা সময় ছিল ফজলি আমটাকে আমরা সবচেয়ে বেশি জানতাম যে বাংলাদেশে বেস্ট আম মানে ফজলি আম। আর এখন তো হিমসাগর, তারপরে গোপাল ভাগভোগ কি জানি একটা নাম, তারপরে রূপালি আম আসলো আজকে 5-7 বছর। এই তো আমের কোনো নামের শেষ নাই, মালতি আম, কত ধরনের যে আম আছে, বাট আমরা নামে অপরিচিত। তো এই তো আমগুলো কেটে নিলাম। আমগুলো কালার কার কাছে কেমন লাগছে, দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবার জন্য আম কেটে নিলাম, আমার জন্য, লিওন, লিখন, আপনার ভাই জেসমিন আর হচ্ছে নূপুর, সোহেল, সবার জন্য আম কেটে নিয়ে সবাইকে আম দিয়ে দিচ্ছি ডেকে ডেকে। আর ওদিকে হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। লাউ রান্না করেছি, দেখেন এখন বৃষ্টি দেখে আবার রুল চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। তো হচ্ছে খিচুড়ি রান্না করছি। তো রান্না আসলে ভাত রান্না করতে যতক্ষণ টাইম লাগে খিচুড়ি রান্না করতে তার চেয়ে বেশি কম টাইম লাগে। তো সেই জন্য হচ্ছে খিচুড়ি রান্নাটা তাড়াহুড়ো করেই হয়। তো লাউ রান্নাটা হয়তো বা রাতে শেয়ার করব বা রাতে সবাইকে দিব। তো কিচ্ছু করার নাই, যেহেতু লাউ রান্না করেছি এখন আর দুপুরে এটাকে রেখে দিব। আর হচ্ছে মাংস যেহেতু রান্না করছি, এখন হচ্ছে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। খিচুড়ি রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করছি, কীভাবে খিচুড়িটা রান্না করছি, কেন খিচুড়িটা রান্না করা হলো। তো আসলে মাংসটা যখন চুলার উপরে দেখলো, তো সবাই বলতেছে খিচুড়িটি রান্না করো, যে ভাত রান্না করতে তার চেয়ে দ্বিগুণ টাইম লাগবে, তার চেয়ে খিচুড়ি হয়ে যাবে তাড়াতাড়ি। আমি চিন্তা করলাম যে না, খিচুড়ি রান্না করতে লং টাইম লাগবে না, শর্ট টাইমের মাঝে জাস্ট খিচুড়িটা রান্না করে দিতে পারবো। দুটো চুলায় ফ্রাই প্যান বসানো, একটা চুলায় হচ্ছে মাংস সিদ্ধ হচ্ছে, আরেকটা চুলায় হচ্ছে আমি খিচুড়ি বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ খিচুড়ি রান্নাটা আমার ইদানিং সবাই অনেক বেশি লাইক করে, আপনারাও লাইক করছেন। লেটকা খিচুড়ি বাট ভুনা খিচুড়ি। আমার শ্বশুর যদি থাকতেন আমার বাসায় তাহলে খিচুড়িটা একদম বাইরে ফেলে দিতেন। আমার শ্বশুর হচ্ছে খিচুড়ি একদম শুকনা শুকনা ভাতের মতো ঝরঝরা থাকে
থাকতে হবে, কোনো খিচুড়িতে কোনো ভেজা ভাব থাকতে পারবে না। আর আমার বাসার বাচ্চা হতে আমরা হতে সবাই হচ্ছে খিচুড়িটা যত নরম থাকবে তত আমাদের সবাই পছন্দ করে বাসার। তো এই তো খিচুড়ি আর মাংস হতে যেহেতু টাইম লাগছে, তো সেক্ষেত্রে হচ্ছে বাদাম ভর্তাটা একটু করছি। তো বাদাম বের করে দিলাম নুপুরকে, ও হচ্ছে পুরো এই যে আমি প্রতিনিয়ত বলি যে বেসিনটাকে একদম সকল কিছু ধোয়া পরিষ্কারের পর পুরো বেসিনের সাইড উপরে ওয়ালে সব কিছু ভিমবার দিয়ে ধুয়ে আবার হচ্ছে গিজারের পানিতে গরম পানির লাইন দেওয়া, গিজারের লাইনটা ট্যাপে দেওয়া। তো এই গরম পানি দিয়ে হচ্ছে চারপাশটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। তো এই জন্য আমি মাছ বলেন মাংস বলেন সব কিছু মাঝে মাঝে বেসিনে ঢেলে দিয়ে আমি মানে ধুতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো এই তো ল্যাটকা খিচুড়ি যেহেতু করব, পানির পরিমাণটা একদম বাড়িয়ে দিয়েছি। বাচ্চারা হচ্ছে একদম ভেজা খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে, আমিও করি, আমার মানে আপনাদের ভাইও করে। তো এদিকে হচ্ছে মাংস তো প্রায় হয়ে আসবে, আমি হচ্ছে এদিকে বাদামটাকে রেডি করে দেওয়ার জন্য ওদেরকে সব গুছিয়ে দিচ্ছি। আর আমি আর নূপুর হচ্ছে আজকে রান্না করে, যেহেতু নূপুর বেসিনটা পরিষ্কার করছে সেক্ষেত্রে হচ্ছে আমি একটু ফিশিয়ে নিচ্ছি যতক্ষণ পারি আমি ততক্ষণ সময়ে আমি হচ্ছে বাদামটাকে ফিশিয়ে দিচ্ছি। আর বাদাম ভর্তার রেসিপি অনেক আপু আমাকে জানতে চাচ্ছেন। আসলে আপু বাদাম ভর্তাটাকে জাস্ট হচ্ছে ফিশে নেওয়া, বাদাম যেহেতু একটু তৈলাক্ত জিনিস, চর্বি জাতীয় জিনিস, তো সেই ক্ষেত্রে হচ্ছে বাদাম যখন ভর্তা করবেন তখন হচ্ছে বাদামটাকে প্রথমে পিষে নেবেন, তারপরে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, পোড়া মরিচ এগুলোকে থেতলে পিষে লবণ দিয়ে জাস্ট হচ্ছে লবণ দেখে তারপরে টেবিলে সার্ভ করা। একদম সংক্ষেপে আমরা যে ধরনের ভর্তা অন্য ভর্তা করি বা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা করি একদম সেম, জাস্ট হচ্ছে স্বাদটা চেঞ্জ অন্যরকম, এক একটার স্মেল এক এক রকম। তো এই তো বাদাম ভর্তাটা আমি আবারও শেয়ার করছি। পেঁয়াজ কুচি, পোড়া মরিচকে ভালোভাবে একটু লবণ দিয়ে পিষে তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে বাদাম ভর্তাটা করে ফেলতে পারেন। আর এদিকে হচ্ছে আমার খিচুড়িগুলো যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, 1 বাটি পরিমাণ মাংস উঠে তারপরে হচ্ছে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, কারণ এতগুলো মাংস দিলে খাওয়া যাবে না। কিছু মাংস আমি বিকালের জন্য রেখে দিলাম রাতের জন্য, আর কিছু মাংস হচ্ছে 1 বাটি পরিমাণ ঝোলের সহকারে উঠিয়ে হচ্ছে আমি খিচুড়ির সাথে মিক্স করে দিলাম, বোম্বাই মরিচের আচার দিলাম, ঘি দিলাম, ধনিয়া পাতা দিলাম, দিয়ে এখন হচ্ছে একদম মানে সুন্দর একটা স্মেল ছড়িয়ে গিয়েছে পুরো বাসাতে, যে ল্যাটকা খিচুড়ির গন্ধটাই অন্যরকম। তো আমি কিন্তু শীতের সিজনে ল্যাটকা খিচুড়ি করার সময় সবজি ইউজ করি, যেমন গাজর, ফুলকপি, টমেটো, বরবটি, পেঁয়াজের কলি, এগুলো ইউজ করেও কিন্তু যে ল্যাটকা খিচুড়িটা করলে অনেক বেশি ভালো লাগে, খারাপ লাগে না। তো ল্যাটকা খিচুড়িটা দেখতে কার কাছে কেমন লাগতেছে, যারা পছন্দ করেন তারা হয়তো বলবেন যে আপু বেস্ট, আর যারা পছন্দ করেন না তারা বলবেন যে আপু এগুলা কেন করতেছেন আপনি এইভাবে ল্যাটকা খিচুড়ি। আসলে বাসায় সবাই অনেক বেশি লাইক করে, সবার পছন্দের উপরে বাসার খাবার দাবার আমি নিজেও পছন্দ করি, সব কিছু মিলিয়ে হচ্ছে রান্নাবান্না করছি বাসায় বা আছি সবার সাথে মিলেমিশে। দোয়া করবেন যেন সবার সাথে ভালো থাকতে পারি, সবার জন্য ভালো কিছু করতে পারি। সবার মন রক্ষা, সবার স্যাক্রিফাইস, সবার সাথে স্যাক্রিফাইস করে চলে যাওয়াটাই হচ্ছে আমাদের ক্ষণিকের জীবনযাত্রার শুরু এবং শেষ। তো সব কিছু মিলিয়ে আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা। আল্লাহ হাফেজ।